জীবক যে বনের পথে আক্রান্ত হয়েছে এ কথাও কাউকে বলেনি। দুদিন ধরে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। রোগীরা এসে ফিরে যাচ্ছে, জীবক কারোর চিকিৎসা করছে না। শার্দুল বারবার এসে জিজ্ঞেস করছে ওর কি হয়েছে, কিন্তু জীবক কোনো উত্তর দিচ্ছে না। ক্ষতস্থানে ঔষধির প্রলেপ লাগিয়েছে, অনেকটাই সেরে উঠেছে ক্ষত, কিন্তু মনের ক্ষত সহজে সারবে না বোধহয়। বারবার ঘাতকের ছুরিকাখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে জীবক। এ যে সে অস্ত্র নয়, সাধারণ মানুষের কাছে এমন অস্ত্র থাকতে পারে না। ছেলেবেলা থেকে পিতা অভয়কে অনেক অস্ত্র তৈরি করতে দেখেছে। অস্ত্রের মান সম্পর্কে ওর খুব ভালো ধারণা আছে। জীবক নিশ্চিত এ কোনো রাজপুরুষের অস্ত্র, কিন্তু কে সেই রাজপুরুষ? রাজগৃহে তো কারোর সঙ্গে জীবকের শত্রুতা নেই। দীর্ঘদিনও এই নগরে ছিল না। শালবতী বলেছিল ও যে রাজা বিম্বিসারেরই সন্তান, এ কথা জানাও বিপজ্জনক। তবে কি শালবতী আর জীবকের কথোপকথন কেউ শুনে ফেলেছে? হঠাৎ সেই দূতের মুখটা মনে পড়ল। শালবতীর বাড়ি থেকে বেরোনোর সময় ওর মুখটা কেমন রহস্যময় মনে হয়েছিল। সেই দূত কি তাহলে রাজার লোক? রাজা বিম্বিসারী কি চক্রান্ত করে তাকে হত্যা করতে চায়? না, অসম্ভব না। ওর জন্মের দিন থেকে রাজা এই চেষ্টাই তো করছে। এসব ভাবতে ভাবতেই আনমনা হয়ে পড়ে জীবক। আর তখন ঘরে ঢোকে শার্দুল। এই দুদিন ভবনের অন্য সবার সামনে জীবক উত্তরীয় দিয়ে ক্ষতস্থান ঢেকে রেখেছিল। এখন বেখেয়ালে উত্তরীয়টি সরে গেছে, আর তখনই কক্ষের মধ্যে ঢুকেছে শার্দুল। এমনিতেই জীবকের আচরণে শার্দুল চিন্তিত হয়ে আছে। রাজগৃহে ফিরে ছেলেটি ভালোই রোগীপত্তর নিয়ে ব্যস্ত ছিল। এখন হঠাৎ কি এমন হলো যে নিজেকে একদম ঘরের মধ্যে আটকে রাখতে হবে? তাহলে কি সোমপ্রভার আচরণে আঘাত পেয়ে জীবক এমন করছে? এসব নানা ভাবনা শার্দুলের মনে ভিড় করে আসছে গত দুদিন ধরে। এদিকে ও ভবনের সামান্য একজন দাস। যতই জীবককে কোলেপিঠে করে মানুষ করুক, এখন জীবক বড় হয়েছে। এখন ওকে সব কথা জিজ্ঞেস করা যায় না। ভৃত্যের অধিকারের সীমা আছে। শার্দুল যতই সন্তানের মতো জীবককে ভালোবাসুক, ওই সীমা কখনোই লঙ্ঘন করে না। এই মুহূর্তে ঘরে ঢুকে শার্দুল আঁতকে ওঠে, চমকে বলে, ও কি জীবক, তোমার বাহুতে ওভাবে কাটলো কি করে? জীবক অপ্রস্তুত হয়ে পড়ে। এই দুদিন লুকিয়ে রেখেও শেষ রক্ষা হল না। জীবক বলে, হ্যাঁ, ও কিছু না। শার্দুল আবারও এগিয়ে আসে, উদ্বিগ্ন হয়ে বলে, কি বলছো কিছু না? হ্যাঁ, এ তো অনেকটা কেটেছে। এমন আঘাত তুমি কি করে পেলে? জীবক কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। শার্দুল আবার বলে, সেলাই দাওনি কেন? নিজে যদি না পারো তাহলে আমি ভট্ট বৈদ্যকে ডাকছি। জীবক নির্লিপ্তভাবে বলে, ওখানে সেলাই চলবে না। আমি যা প্রলেপ দিয়েছি ওটাই চিকিৎসা, ওটা ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। শার্দুল বুঝতে পারে আর কথা বাড়িয়ে লাভ নেই। ভৃত্য হিসাবে এর বেশি আগ্রহ দেখানো উচিত নয়, কিন্তু ও নিশ্চিত হতে পারে না। বুঝতে পারে কিছু একটা গোলমাল আছে, না হলে জীবক বলতো কিভাবে এমন ঘটল। শার্দুল এসেছিল জীবককে সকালের খাবার দিতে, খাবার রেখে বেরিয়ে যায়। এদিকে অভয় ওর কক্ষে চিন্তিত হয়ে বসে আছে। রাজসভায় যাওয়ার দিনগুলো ছাড়া অভয় সকাল সকাল রথ তৈরির কর্মশালায় চলে যায়। আজ সেখানেও যায়নি। সোমপ্রভা বারবার জিজ্ঞেস করছে ওর কি হয়েছে, কিন্তু অভয় কিছুই বলছে না। সোমপ্রভাকে বলে লাভ নেই। জীবককে অভয় কতটা ভালোবাসে সেটা সোমপ্রভা বুঝবে না। জীবকের যোগ্যতা সম্পর্কেও কোনো ধারণা ওর নেই, উল্টে অহেতুক সন্দেহ করে। অভয় কিছুতেই হিসেব মেলাতে পারছে না। আজ পর্যন্ত অভয়ের কোনো কথা মহারাজ বিম্বিসার ফেলেনি। বিম্বিসারের ভরসা ছিল অভয় যা বলে তা রাজ্যের ভালোর জন্যই বলে। কিন্তু হঠাৎ কি এমন ঘটল যে রাজা অভয়ের প্রস্তাব খারিজ করে দিল? জীবক অতি সহজ সরল যোগ্য এবং গুণী এক যুবক। সন্দেহ করার মতো
অরাজকতা সৃষ্টি করার মতো কোনো কাজও করতেই পারে না। তাহলে কেন অহেতুক ওকে বিশ্বাসযোগ্যতার পরীক্ষা দিতে হবে? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু কি সেই কারণ? সেটাই উদ্ধার করতে পারছে না অভয়। মহামন্ত্রী বর্ষকারকে ওর কোনোদিনই সুবিধের মনে হয় না। অত্যন্ত চতুর প্রকৃতির লোক। ও কোনো ষড়যন্ত্র করল না তো? এসব ভাবনার মধ্যেই শার্দুল ঢোকে অভয়ের কক্ষে। এখন এখানে শার্দুলের আসার কথা নয়। অভয় বলে, কিরে শার্দুল, কিছু বলবি? শার্দুল সংকোচের সঙ্গে বলে, আগে হ্যাঁ প্রভু। অভয় বলে, বল কি বলবি? শার্দুল খুব জড়তা নিয়ে বলে, আমার বোধ হয় এত মাথা ঘামানো ঠিক নয়, তবু আপনাকে খবরটা না বললে আমার ঠিক স্বস্তি হচ্ছে না। আসলে জীবকের কিছু হলে। অভয় উৎকণ্ঠিত হয়ে বলে, কি বললি? জীবকের জীবকের কি হয়েছে? শার্দুল বলে, আমি আপনাকে বলেছি, এই কথা শুনলে সে যদি আবার রেগে যায়, এই চিন্তা হচ্ছে আমার। অভয় ব্যাকুল হয়ে বলে, জীবক তোকে ভালোবাসে, ও জানে তুই ওর খারাপের জন্য কিছু করবি না। বল বল কি হয়েছে জীবকে, তাড়াতাড়ি বল। শার্দুল কাতর ভাবে বলে, তার ডান হাতের বাহুতে দেখলাম অনেকটা অংশ কেটে গেছে। মনে হলো কোনো ছুরিকার আঘাত, না হলে ওভাবে কাটতে পারে না। অভয় লাফিয়ে উঠে বলে, বলিস কি? চল তো দেখি কি হয়েছে। অভয় ওর কক্ষ থেকে বেরিয়ে আসে, হন হন করে ঢোকে জীবকের কক্ষে। অভয়কে ঢুকতে দেখে জীবক সোজা হয়ে বসে শয্যার ওপর। অভয় উতলা হয়ে বলে, কোথায় কেটেছে দেখি? জীবক, কিভাবে হলো? কই, তুমি তো আমাকে কিছু বলনি। জীবক শার্দুলের দিকে তাকায়। শার্দুল ভাবে জীবক বোধহয় অসন্তুষ্ট হয়েছে। শার্দুল আমতা আমতা করে বলে, আসলে জীবক, তোমার এমন হয়েছে দেখে আমি মানে। জীবক মৃদু হাসে, বলে, আমি জানি তুমি আমাকে নিয়ে সবসময় চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি না। আচ্ছা তুমি এখন যাও, পিতার সঙ্গে আমার একান্তে কিছু কথা আছে। শার্দুল সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায়। অভয় আবার জিজ্ঞেস করে, কিভাবে হলো এসব? আমাকে খুলে বলো জীবক। জীবক কিছুক্ষণ চিন্তা করে। ও শালবতীর কাছে গিয়েছিল এ কথা অভয়কে বলা যেতেই পারে, কিন্তু শালবতী ওকে যে গুপ্ত কথা বলেছে তা কিছুতেই বলা চলবে না। সে কথা জীবক বলতেও চায় না অভয়কে। জীবক বলে, পিতা, তক্ষশিলা থেকে স্নাতক হয়ে এসেছি, তাই আমাকে অভিনন্দন জানানোর জন্য সেদিন নগর শোভিনী শালবতী তার ভবনে ডেকেছিলেন। ফেরার সময় এই ঘটনা ঘটে। এইটুকু বলে জীবক আততায়ীর আক্রমণের বিস্তারিত ঘটনা খুলে বলে। সব শুনে স্তম্ভিত হয়ে যায় অভয়। সে বলে, তুমি তুমি চিনতে পেরেছ কে তোমাকে আক্রমণ করেছে? হ্যাঁ? জীবক বলে, না পিতা, তবে তার আঘাতের অস্ত্রটি আমি কেড়ে আনতে পেরেছি। এই কথা বলে জীবক ছুরিকাটি অভয়কে দেয়। ছুরিকা দেখেই অভয় চমকে ওঠে। সে বলে, এই ছুরিকা দিয়ে তোমাকে আঘাত করেছে গোপন ঘাতক? এ তো। জীবক জিজ্ঞেস করে, পিতা আপনি জানেন এই ছুরিকা কার? অভয় গম্ভীর হয়ে যায়। সে বলে, হ্যাঁ আমি জানি, কারণ আমি তাকে বিশেষ অস্ত্র তৈরি করে দিয়েছি। এ কোনো সাধারণ খনির অস্ত্র নয় জীবক। জীবক আগ্রহী হয়ে বলে, কে সেই ব্যক্তি পিতা? অভয় ছুরিকাটি হাতে নিয়ে উঠে দাঁড়ায়, বলে, সে কে তোমার তা জানার দরকার নেই। যা করার আমি করছি। বলে ছুরি নিয়ে বাইরে বেরিয়ে আসে অভয়। অভয়ের পিছনে পিছনে জীবকও ঘরের বাইরে আসে। অভয় বলে, তুমি বিশ্রাম নাও জীবক, তোমাকে এক্ষুনি বেরোতে হবে না, যাও। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন পিতা? এই ছুরি নিয়ে আমাকে এখনই মগধরাজ বিম্বিসারের কাছে যেতে হবে।
ভবন থেকে হন হন করে বেরিয়ে পড়ে অভয়।